আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহিম, প্রভাষক বাংলা, মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ, কালিয়ানড়াই। সকল শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইনে ক্লাস করার জন্য। আমরা বাংলা ব্যাকরণের একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য মনস্থির করিয়াছি। আমাদের প্রশ্নটা আমরা অলরেডি ডিসপ্লেতে দেখতেছি। প্রশ্নটা হইতেছে, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী। অথবা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। যেহেতু বাক্যের কথাটা চলে আসছে, সেহেতু আমরা এই কথাটা বুঝে নিতে পারি যে বাক্য কাকে বলে। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। তো সেই হিসেবে আমরা দেখতে পাবো প্রশ্নের মধ্যে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো যে এক বা একাধিক শব্দ দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়াকে বাক্য বলে। এক বা একাধিক শব্দ দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়াকে বাক্য বলে। এই হলো আমাদের প্রশ্ন। তো যেমন আমরা বলি যে বাড়ি যাবে, হ্যাঁ অথবা না উত্তরে আসতে পারে। তো এখানে প্রশ্ন হইতেছে বাড়ি যাবে, তো বক্তা এখানে সম্পূর্ণ কথা বলে দিচ্ছেন এবং উত্তরদাতা সে বুঝে ফেলছেন, সে এক কথায় উত্তর দিচ্ছেন না বাড়ি যাব না। সেই হিসেবে যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা আমরা ভালো করে দেখব যে বাক্যের শ্রেণী বিভাগ, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। তো গঠন অনুসারে বাক্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তো যেটা আমরা দেখতেছি এই যে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ যে তিন ভাগে ভাগ করা যায়। এক সরল বাক্য, দুই জটিল বাক্য, তিন যৌগিক বাক্য। সরল বাক্য, এবার আমাদের দেখার বিষয় হলো সরল বাক্য। এই তো আমাদের সরল বাক্যর কথা এখানে আছে, যেটা আমরা দেখতে পারতেছি। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। বাক্যের মধ্যে একটা কর্তা থাকতে হবে, একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে, সেক্ষেত্রে আমরা তাকে সরল বাক্য বলবো। তো যে বিষয়টা আমাদের আগে বুঝতে হবে, যেহেতু এখানে সমাপিকা ক্রিয়ার কথাটা আছে, এখন সমাপিকা ক্রিয়াটা কি? তো সমাপিকার ক্রিয়াটা এভাবে বোঝা যায়, সেটা হলো যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। মানে হইতেছে আমরা যে বিষয়টা খুব ভালো করে বুঝবো, ক্রিয়া কাকে বলে বা ক্রিয়াপদ কি। কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদিকে ক্রিয়া বলে। আর যেহেতু সমাপিকা ক্রিয়া আসছে, তাহলে সেটার সঙ্গে এইভাবে নির্ণয় করা যায় যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তার মানে বাক্যটা শেষ হয়ে যায়, আর কিছু শোনার ইচ্ছা এখানে থাকে না, সেক্ষেত্রেই আমরা সমাপিকা ক্রিয়া বলতে পারি। তো যেহেতু সরল বাক্যের মধ্যে কথা বলা আছে যে বাক্যের একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এইখানে আমরা বুঝিয়ে দিচ্ছি সরল বাক্যর কথাটা, যে এই বাক্যের মধ্যে দেওয়া আছে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া, একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। তো এই হলো আমাদের অবস্থা। যেমন টুম্পা গান গায়। তো সরল বাক্যে অসমাপিকা ক্রিয়াপদও থাকতে পারে। তার মানে আমরা দেখলাম যে সংখ্যার মধ্যে যেহেতু কথা আছে, একটি মাত্র কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তাকেই আমরা সরল বাক্য বলবো। কিন্তু অন্যদিকে আবার পরবর্তীতে এটাও লক্ষ্য করা যায় যে সরল বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়াপদও থাকতে পারে। তাহলে অসমাপিকা ক্রিয়াপদটা কি? তো যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা সম্পূর্ণ থেকে যায় তাকে অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমরা এখানে বললাম যে সূর্য উঠলে কি হবে বা আমি কি করব, বক্তার ইচ্ছাটা কি, সে বিষয়টা এখনও আমাদের অজানা রয়ে গেল। মানে এখানে বক্তা যে কথাটা বলতে চাইতেছেন সে কথাটা আমাদের সম্পূর্ণ জানা নেই। তার মানে যখন সরল বাক্য রচিত হবে, যে একটা মাত্র কর্তা থাকবে, তো কর্তা থাকবে কখনো কখনো, আবার সমাপিকা ক্রিয়াও থাকতে পারে, আবার কখনো কখনো অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে। তো সরল বাক্যটা আমাদের গেল। দ্বিতীয় আমাদের যেই কথাটা আসলো সেটা হইতেছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্যের মধ্যে কি আছে? যে একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। আবার বলতেছি যে একটি
প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এইখানে উদাহরণটা দেওয়া আছে যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাই আমরা মুছে দিচ্ছি এটাকে, যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। যেখান থেকে এখানে আমাদের লেখা আছে একটি প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। এইখানে যারা এবং তারা এই দুইটা শব্দ সাপেক্ষ সর্বনামভাবে ব্যবহৃত হয়েছে বা সাপেক্ষ শব্দ। এই সাপেক্ষ শব্দ যারা ভালো ছেলে, এবার ঠিক তারাই, যারা এখানে ভালো ছেলে ছিলেন তারাই শিক্ষকের আদেশ পালন করে। তো তার মানে জটিল বা মিশ্র বাক্য সেটা হলো যে প্রধান খণ্ডবাক্য হলো যারা ভালো ছেলে, এবং আশ্রিত খণ্ডবাক্য হলো ওই ভালো ছেলেরাই উচ্চভাবে আছে, তারাই আবার কী করেন, শিক্ষকের আদেশ পালন করেন। তো এটা হলো আমাদের জটিল বাক্য। তার মানে আমাদের এখানে দুটা বাক্য অলরেডি চলে গেল। প্রথমটা হলো বাক্য সরল বাক্য, দ্বিতীয়টা হলো জটিল বাক্য। আর তার আগে আমরা জেনে নিলাম সেটা হলো বাক্য কাকে বলে। সেখানে এই উত্তরটা আমাদের দেওয়া আছে, যে এই যে উত্তরের মধ্যে আমরা পেয়ে গেছি বাক্য কাকে বলে। এখানে আমাদের উদাহরণগুলোও দেওয়া হয়েছে। তো জটিল বাক্যের অন্তর্গত খণ্ডবাক্য দুটি শুরুতে যদি, তবে, যারা, তারা, যে, সে এই ধরনের শব্দগুলো বসে। তো যেহেতু পরবর্তীতে আমাদের এই কথা বলে দেওয়া হলো যে জটিল বাক্য যখন নাকি আমরা গঠন করব, তার মানে এই বাক্যের অন্তর্গত ভিতরে দুইটাকে শব্দকে জুড়িয়ে দেওয়ার জন্য বা একত্রিত করার জন্য, সাপেক্ষভাবে ব্যবহৃত করার জন্য সেটাকে কিছু কিছু শব্দ ব্যবহৃত আমরা করি। যেমন যদিও, তবুও, যদি, তবে, যে, সে, যারা, তারা। দ্যাটস মিন আমরা যখন ইংরেজিতে বাক্য রূপান্তর করি মানে ট্রান্সফার অফ সেন্টেন্স করি, তখন আমরা দেখি নট অনলি বাট অলসো, সো ডট ডট টু, টু ডট ডট টু, এই ধরনের শব্দগুলো আর কি। পরবর্তীতে আমাদের আসতেছে যৌগিক বাক্য, 3 নম্বরটা। যৌগিক বাক্যের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো এই যে দুই বা ততোধিক সরল বাক্য এক বা একাধিক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যদি আমরা এখানে দেখি দুই বা ততোধিক সরল বাক্য এক বা একাধিক অব্যয় দ্বারা যুক্ত হয়ে বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এই হলো আমাদের যৌগিক বাক্য। এবার যদি আমরা উদাহরণ দেখি, যেমন ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী। তার মানে এখানে দুই বা ততোধিক সরল বাক্য, এখানে দুইটা বাক্য আছে, একটা হলো ছেলেটি দরিদ্র, ছেলেটি মেধাবী। তো এইটাকে যখন আমরা একত্রিত করলাম মানে যৌগিক বাক্যে রূপান্তর করলাম, তখন সংজ্ঞা অনুসারে যে কথাটা আসলো সেটা হলো যে দুই বা ততোধিক সরল বাক্য এক বা একাধিক অব্যয় দ্বারা। তার এখানে একটা অব্যয় হইতেছে কিন্তু, যেটা আমরা ইংরেজিতে আমরা দেখি যে অ্যান্ড, বাট, অর ইত্যাদি এই অব্যয় শব্দগুলো ব্যবহার করা হয়। তো আমরা দেখি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে ছেলেটি দরিদ্র, ছেলেটি মেধাবী। কিন্তু যখন আমরা এটাকে দেখব যৌগিক বাক্য করব, তার মানে এখানে অব্যয়সূচক যে শব্দাংশগুলো আছে সেই শব্দগুলো আমরা আনবো। তার মধ্যে একটা হলো এই যে ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী, এই কিন্তু হলো এখানে অব্যয়। যৌগিক বাক্যের অন্তর্গত স্বাধীন বাক্য দুটি এবং কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়। এবং কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি অব্যয়সূচক শব্দাংশ। সেহেতু আমরা দেখলাম, যেহেতু এখানে আমরা কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি, যেখানে অলরেডি আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে এবং, কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি এই শব্দগুলো দিয়ে আমরা দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখলাম যে উদাহরণের মধ্যে ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী, লোকটি ধনবান কিন্তু দানবীর। লোকটি ধনবান কিন্তু দানবীর, এখানেও কিন্তু সে হয় ট্রেনে না হয় বাসে যাবে। তো সে হয় ট্রেনে না হয় বাসে যাবে। তো এইখানে আমরা দেখলাম একটা জটিল বাক্য। এটাকে যদি আমরা যৌগিক করি তাহলে আমরা দেখব সে ট্রেনে অথবা বাসে যাবে। তার মানে এখানে আমরা অথবা দিয়ে অব্যয় দিয়ে আমরা এখানে বাক্যটাকে গঠন করলাম। তো সেই হিসেবে আমরা এখন দেখতে পারি যে কথাটা এখানে বলা হয়েছে সে কথাটা না বললে নয়। সেটা বিষয়টা হলো এই যে মূল আমাদের প্রশ্ন ছিল বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। উত্তর, এক বা একাধিক শব্দ দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হলে তাকে বাক্য বলে। যেমন বাড়ি যাবে, যেহেতু বক্তা সম্পূর্ণ তার কথাটা বলে দিয়েছে সেক্ষেত্রে সে এক কথায় উত্তর দিয়েছে না, এখানে হ্যাঁ উত্তর দিলেও হতে পারত। তো গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সরল বাক্য, নাম্বার 2 জটিল বা মিশ্র বাক্য, নাম্বার 3 যৌগিক বাক্য। তো সরল বাক্যের মধ্যে আমরা যেটা দেখলাম যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। আবার কখনো কখনো সরল বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াও থাকতে পারে। এবং সমাপিকা ক্রিয়া হইতেছে ওই বিষয়গুলা যেটা সমাপিকা ক্রিয়ার বিষয়টা হইতেছে যে বাক্য দ্বারা
যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন টুম্পা গান গায়, আমাদের সম্পূর্ণ বাক্যটা আমরা পেয়ে গেছি এখানে। জটিল বা মিশ্র বাক্য, একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তো জটিল বাক্যের অন্তর্গত খণ্ডবাক্য দুটি শুরুতে যদি, তবু, যে, সে, যারা, তারা ইত্যাদি এই ধরনের শব্দগুলো বসে। যৌগিক বাক্য, দুই বা ততোধিক সরল বাক্য এক বা একাধিক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সরল বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। তার মানে এখানে আমরা বললাম দুই বা ততোধিক সরল বাক্য এক বা একাধিক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে সরল বাক্য বলে, যৌগিক বাক্য বলে। যেমন ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী। তো যৌগিক বাক্যের অন্তর্গত স্বাধীন দুটি যৌগিক বাক্যের অন্তর্গত স্বাধীন বাক্য দুটি এবং কিন্তু, অথবা, নতুবা ইত্যাদি দ্বারা অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে। আজকের মতো এখানেই, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।